দর্শক আমন্ত্রণ চ্যানেল 24 এর নিয়মিত আয়োজন এন মোহাম্মদ গ্রুপ মুখোমুখি অনুষ্ঠানে। আপনাদের সাথে আছে আমি জিনিয়া কবি সূচনা। আজ আপনাদের জন্য একটা অতি আনন্দের খবর এবং আমাদের সাথে যিনি অতিথি আছেন তিনি আপনাদের জন্য নিশ্চয়ই অনেক বড় গর্বের বিষয় বয়ে এনেছেন বাংলাদেশের জন্য। আমাদের সাথে আছেন আবু সিনা, রিসার্চ ফেলো, কুইন্সল্যান্ড ইউনিভার্সিটি, অস্ট্রেলিয়ার। তিনি আছেন আমাদের সাথে। ক্যান্সার কিভাবে 10 মিনিটে শনাক্ত করা যায় এই বিষয় নিয়ে এবং বাংলাদেশে ক্যান্সারের আদ্যপান্ত নিয়ে আমরা কথা বলবো তার সাথে। আবু সিনা, প্রথমেই আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের মুখোমুখি অনুষ্ঠানে। অনেক ধন্যবাদ চ্যানেল 24 কে এবং আপনাকে আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য। নিশ্চয়ই প্রথমেই আপনাকে আমি সরাসরি একটা প্রশ্নে চলে যাই যে ক্যান্সার 10 মিনিটে কিভাবে শনাক্ত করা সম্ভব? এই যে এই গবেষণাটা আপনারা করেছেন, 12 জনের একটা টিমে আপনি ছিলেন এবং প্রধান 3 জনের মধ্যে আপনি একজন। বাংলাদেশি হিসেবে তো এটা আমাদের গর্ব বটেই। সেক্ষেত্রে আপনারও যে জায়গাটা, আপনারও নিশ্চয়ই গর্বের জায়গা তো রয়েছে এবং সব মিলিয়ে যে আপনি একজন বাংলাদেশি হিসাবে সেখানে রিপ্রেজেন্ট করছেন, বাংলাদেশকে রিপ্রেজেন্ট করছেন, একটু যদি বলেন পুরো গবেষণার প্রক্রিয়াটা নিয়ে। আসলে এই গবেষণা তো আসলে অনেক সময়ের ব্যাপার এবং আমাদের এই গবেষণাটা করতেও আসলে অনেক সময় লেগেছে। এটা প্রায় 3 থেকে 3.5 বছর লেগেছে এই গবেষণাটা শেষ করতে। এবং এই গবেষণার পিছনে কিন্তু খুব খুব ইন্টারেস্টিং একটা গল্প আছে। সেটা হচ্ছে যে আমরা যখন এই গবেষণাটা শুরু করি আর কি, তো তখন আপনারা জানেন যে আমাদের এই গবেষণাটা মূলত হচ্ছে মানুষের শরীরে যে ডিএনএ থাকে রক্তের ভিতরে বা আমাদের কোষগুলির ভিতরে যে ডিএনএ থাকে, এই ডিএনএটার একটা ইউনিভার্সাল বৈশিষ্ট্য আমরা পেয়েছি এবং যেটার উপর ভিত্তি করেই কিন্তু আমরা এই 10 মিনিটে ক্যান্সার শনাক্ত করতে সক্ষম হয়েছি। কিন্তু এটা পিছনের গল্পটা কিন্তু মনে করেন যে আনন্দ, দুঃখ, ভালোবাসা, ফ্রাস্ট্রেশন সব কিছু মিলে আর কি, 4 বছরের পরিশ্রম সব কিছু মিলে। তা আমরা যখন শুরু করি তখন আমরা আসলে দেখতে পাই যে এই ডিএনএর এই বৈশিষ্ট্যটা আমরা প্রথমে দেখতে পাই আমরা যখন এক্সপেরিমেন্ট করি। তো দেখতে পাওয়ার পরে আমরা আসলে বুঝতে পারছিলাম না যে আমাদের কাছে মনে হচ্ছে আরে এটা তো খুবই ভালো একটা ব্যাপার এবং এই জিনিসটা আগে কখনো কেউ এভাবে চিন্তা করে নাই, কেউ এভাবে দেখেনি। হ্যাঁ, আমরা যে আগে আপনার সাথে গল্প হচ্ছিল, আপনি বলছিলেন যে এটা বাই চান্স একটা আবিষ্কার হয়ে গেছে, একটু যদি সেই জায়গাটা বলেন। হ্যাঁ, সেটা আমরা আসলে যেটা কাজ করছিলাম যে ডিএনএ নিয়ে, এটা বলে যে ডিএনএ সিকোয়েন্সিং টেকনোলজি বলে আর কি। সো আমরা ওই ধরনের ব্যাপারগুলি নিয়ে কাজ করছিলাম। তো এটা নিয়ে কাজ করতে করতে আমার কাছে খুব ডিএনএ স্যাম্পলটা অনেক প্রিপেয়ার করতে হয় আর কি। হ্যাঁ, সো প্রিপেয়ার করতে আমার কাছে জিনিসটা খুব ঝামেলা মনে হতো যে এই এত ঝামেলা করে এত স্যাম্পল প্রিপেয়ার করে এত জটিল একটা প্রক্রিয়ার মধ্যে পরীক্ষাটা করতে গেলে তো আসলে অনেক ঝামেলা। আমি দেখি যে একদম প্রিপেয়ার স্যাম্পলটা, রেডিমেড স্যাম্পলটাকে আমরা যখন নেই সেটা দিয়ে করলে কেমন হয় আর কি। হ্যাঁ, তো আমরা আসলে এটা ওই যে আপনাকে যেটা বলি যে গোল্ড নিয়ে কাজ করছিলাম। তো আমরা সরাসরি আমি চিন্তা করলাম যে আচ্ছা দেখি সরাসরি গোল্ডের সাথে ডিএনএ ইন্টারাকশন কেমন হয় আর কি। এটা একটা বলতে পারেন যে কিউরিওসিটি থেকে আমার ভিতরে এই জিনিসটা আসে আর কি এবং দেখি কেমন হয়। এটা দেখার পরে হঠাৎ করে আমার মনে হলো যে আরে এটা তো খুবই চমৎকার একটা ব্যাপার, আমরা এর মাধ্যমে নর্মাল এবং ক্যান্সারকে আলাদা করতে পারি। কিন্তু আসলে এটা নিয়ে ওই যে বললাম যে এটা বাই চান্স আমি এই রেজাল্টটা পাওয়ার পরে আমার কাছে, আমি যখন অন্যান্য অনেকের সাথে আলোচনা করি, কেউই আসলে ব্যাপারটা অতটা বিলিভ করেনি আর কি। বলে যে না, এটা আসলে মনে হয় এটা হবে না, এটা পিছনের থিওরি কি তুমি সায়েন্স কিন্তু আসলে সহজে বোঝা যায় না। হ্যাঁ, তাই না? এটা পিছনে অবশ্যই কিন্তু আপনার লজিক লাগবে এবং সায়েন্টিফিক্যালি এটাকে এক্সপ্লেইন করতে হবে, থিওরিটা দিতে হবে। হ্যাঁ, সেটাই আমরা কিন্তু প্রথমে আমি যখন ওই রেজাল্টটা পাই তখন কিন্তু আমি থিওরিটা দিতে পারিনি। তো এটা যখন দিতে পারিনি তখন আমার মধ্যে এক ধরনের ফ্রাস্ট্রেশন চলে আসে যে আমি বারবার এক্সপেরিমেন্ট করি। হ্যাঁ, কেউ বিশ্বাস করে না বা আমার যারা কলিগ আছেন তাদেরকে আমি যখন বলি তখন তারা বিশ্বাস করে। তখন আমার মধ্যে এক ধরনের ফ্রাস্ট্রেশন তৈরি হয় যে আসলে এত চমৎকার একটা ব্যাপার, এটা কি আসলে কোনো কাজে লাগবে না? প্রায় 2 বছর এই ধরনের ফ্রাস্ট্রেশন নিয়ে আরো অনেক ধরনের কাজ, আমার 2 জন মাস্টার স্টুডেন্টের অক্লান্ত পরিশ্রম এবং এই সব কিছু মিলে আমরা এবং আমার যারা আরো সহযোগী গবেষক যারা ছিলেন তাদের সহযোগিতা, এই সব কিছু মিলে আমরা আসলে প্রায় এই এই প্রথম এক্সপেরিমেন্টের আমাদের সফলতা, এটা 2 বছর পরে আমরা এই থিওরিটা আসলে পাই যে আসলে এর ভিতরে কি হচ্ছে, কি কারণে আমরা রেজাল্টটা পাই। এটা যখন পেলাম
পাওয়ার পরেই কিন্তু এটা আসলে তখন সবার মধ্যে ওই আমাদের ওখানে যে গবেষণার আরো যারা আছেন সবার মধ্যেই তখন একটা সাড়া ফেলে আর কি। এবং সবাই তখন কিন্তু আমাকে বলে যে তাহলে আমরা কাজ করি, আমরা তোমাদেরকে ক্লিনিক্যাল স্যাম্পল দিয়ে এটাকে তোমরা এটা ক্লিনিক্যালি প্রুফ করার চেষ্টা করো। তখন কিন্তু আমরা বিভিন্ন জায়গায় কিছু ক্লিনিক্যাল স্যাম্পল নিয়ে কাজ করা শুরু করি এবং এরপরেই কিন্তু আসলে এই গবেষণাটা প্রায় 3 থেকে 3.5 বছর পরে এটা আমরা একটা জার্নালে, নেচার কমিউনিকেশন জার্নালে পাবলিশ করতে সক্ষম হই আর কি। নিশ্চয়ই, এবং আসলে যত সহজে যত অল্প সময় বলা হয়ে গেল, কিন্তু যাত্রাটা নিশ্চয়ই এত সহজ ছিল না। আমরা আসলে এই যে ক্যান্সার যে 10 মিনিটে শনাক্ত করা যায়, এটা বাংলাদেশে কিভাবে আমরা কাজে লাগাতে পারবো এই বিষয়ে কথা বলবো। তবে এন মোহাম্মদ গ্রুপ মুখোমুখি অনুষ্ঠানে সময় হচ্ছে একটা বিরতি, সাথেই থাকুন, আমরা জানবো বাকি কথা। দর্শক, আরো একবার স্বাগত এন মোহাম্মদ গ্রুপ মুখোমুখি অনুষ্ঠানে। আমাদের সাথে আছেন আবু সিনা, আপনাদের সাথে আছে আমি জিনিয়া কবি সূচনা। আমরা কথা বলছিলাম তার সাথে যে 10 মিনিটে ক্যান্সার শনাক্ত করার যে গবেষণাটি দলে তিনি ছিলেন এবং গবেষণাটি কিভাবে হলো সেই পেছনের যে গল্প সেটি আমরা শুনছিলাম। এবার আমি আপনার কাছে জানতে চাইবো যে 10 মিনিটে ক্যান্সার শনাক্ত করা যায় এবং করা যাচ্ছে, সেক্ষেত্রে আমি আসলে কিভাবে, আমি কি জানতে পারবো যে আমার কোন ক্যান্সারটা হয়েছে, নাকি আমি শুধু জানতে পারবো যে আমার শরীরে আদৌ ক্যান্সার আছে কিনা, বাসা বেঁধেছে কিনা? কারণ ক্যান্সার তো আমরা জানি যে একদম শেষ পর্যায়ে গিয়ে ধরা পড়ে। এই জায়গাটা যদি একটু বল। ক্যান্সারের ক্ষেত্রে আসলে যেটা মানে সবচেয়ে বড় প্রবলেম হিসেবে দেখা যায় সেটা হচ্ছে যে ক্যান্সারটাকে প্রাইমারি স্ক্রিনিং করার আসলে সহজ কোনো পদ্ধতি নেই আর কি। সো ক্যান্সারটা যখন যেটা হয়, ক্যান্সার কিন্তু আপনার যেটা সব ক্যান্সারের ক্ষেত্রে যেটা বলা হয় যে টিউমার, তাই না? একটা টিউমার ফর্ম করে, ক্যান্সার কোষগুলো অ্যাবনর্মালি গ্রো করে একটা টিউমার ফর্ম করে। কিন্তু এটা যখন টিউমার ফর্ম করে আমাদের বডির ফাংশনটাকে অ্যাবনর্মাল করে ফেলে, তখন আসলে আমরা বুঝতে পারি যে আমাদের বডিতে কিছু একটা হচ্ছে। তখন মানুষ ডাক্তারের কাছে যায়, তাই না? ডাক্তারের কাছে যাওয়ার পরে তখন কিন্তু টিউমার অলরেডি অনেক গ্রো করে ফেলে এবং তখন দেখা যায়, অনেক ক্ষেত্রে দেখা যায় যে এটা যদি শরীরের অন্য কোনো জায়গায় ছড়িয়ে যায় তখন কিন্তু আর চিকিৎসার সুযোগ অনেক কম থাকে। সো আমাদের এই টেস্টটার যেটা সুবিধে সেটা হচ্ছে যে আপনার এই টেস্টের মাধ্যমে আপনি কিন্তু এই প্রাইমারি পর্যায়ে আপনি এই স্ক্রিনিং হিসাবে এই টেস্টটাকে অ্যাপ্লাই করতে পারবেন। আর যেহেতু এই টেস্টটা খুব সহজ এবং এটার নেচারটা হচ্ছে ইউনিভার্সাল, মানে হচ্ছে এটা সব ধরনের ক্যান্সারের ক্ষেত্রে, হ্যাঁ, এটা একটা রক্তের পরীক্ষার মধ্যে সম্ভব। এবং এটা কিন্তু আসলে ওই যে টিউমার গ্রো করা পর্যন্ত বা আপনার বডির অ্যাবনর্মালিটি সেটা নিয়ে তার কোনো ফাংশন নেই। সে আপনাকে দেখবে আপনার ব্লাডে ডিএনএর বৈশিষ্ট্যটা চেঞ্জ হলো কিনা। যে ডিএনএ গুলো আসলে যখন আপনার ওই টিউমার ফর্ম হতে থাকে বা বডির শরীরের মধ্যে যে ডিএনএ চেঞ্জটা যখন ক্যান্সার শুরু হওয়ার সময় যে চেঞ্জটা শুরু হতে থাকে, তখনই কিন্তু এই বডির ব্লাডে এই ডিএনএর বৈশিষ্ট্যগুলি চলে আসে। সো এইটা যদি সে প্রথম থেকেই ধরে নিয়ে বের করে ফেলতে পারে আর কি, এই শনাক্তকরণটা যদি আর্লি করে ফেলতে পারে, তখন যেটা হবে যে আপনি অনেক আগে থেকেই মানুষজনকে আপনি সতর্ক করে দিতে পারবে যে না, তোমার শরীরে কিছু অ্যাবনর্মাল ব্যাপার হচ্ছে। সো এটা রেগুলারলি যদি মানুষজন ডাক্তারের কাছে গিয়ে নর্মাল অন্য যে টেস্টগুলো করে আর কি, রেগুলার চেকআপের অংশ হিসেবে, যে কোনো রেগুলার চেকআপের অংশ হিসেবে যদি এটা করতে পারে, তাহলে একজন মানুষ কিন্তু সতর্ক থাকতে পারে যে আমার বডিতে অন্যান্য, যেমন ধরেন ডায়াবেটিসের ক্ষেত্রে ব্লাড গ্লুকোজ লেভেল উঠানামার মাধ্যমে কিন্তু চেক করে কিন্তু বলে দেয়া যাচ্ছে তার অবস্থান কি। তাকে বারবার কিন্তু ওই ডাক্তারের কাছে যেতে হচ্ছে না বা হচ্ছে না। তবে ভাই, আমি তো জানলাম যে আসলে কিভাবে করা যায়। তবে একটা বিষয় যদি বলি যে বাংলাদেশে তো আসলে ক্যান্সার মানে আমরা খুব পৃথিবীর সব জায়গায় আতঙ্কিত হয়ে পড়ে ক্যান্সার শুনলে, বাংলাদেশে তো আমরা আরো বেশি, এবং আমরা ভরসাটা পাই না। মেডিকেল ট্যুরিজম বাড়ছে, সবাই দেশের বাইরে চলে যাচ্ছে, আপনি অস্ট্রেলিয়াতে কাজ করছেন, সেক্ষেত্রে এই দেশকে নিয়ে কিছু ভাবছেন কিনা? বাংলাদেশে আসলে ক্যান্সার শনাক্তকরণ বা ক্যান্সার প্রতিরোধের ক্ষেত্রে কতটা প্রযুক্তির ক্ষেত্রে আমরা অগ্রগতি করেছি বা কতটা হওয়া দরকার বলে আপনি মনে করেন? এটা আসলে খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার যে আপনি যেটা বললেন যে মেডিকেল ট্যুরিজম বাংলাদেশ থেকে, তো আসলে মানুষজন এখন আমি দেখছি আমার পরিচিত অনেকে থাইল্যান্ড, সিঙ্গাপুর, মালয়েশিয়া, ইন্ডিয়াতে চলে যাচ্ছে এবং আমাদের কিন্তু সরকার আসলে একটা বিশাল অঙ্কের রাজস্ব হারাচ্ছে এই কারণে যে, এবং আমাদের দেশের টাকা আসলে বাইরে চলে যাচ্ছে। এটা নিয়ে আসলে আমি খুব মানে আমি চাই যে আমাদের এই ট্যুরিজমটা যাতে বন্ধ হয় আর কি। অবশ্যই আমাদের যে 10 মিনিটে ক্যান্সার শনাক্তকরণ টেস্ট, এটা যেহেতু আমাদের একটা ইনিশিয়াল ডিসকভারি, আমরা চাই যে, আমি চাচ্ছি পার্সোনালি এইবার এই কারণে আসলে বাংলাদেশে আসা অনেক এই উদ্দেশ্য নিয়ে যে এই টেস্টটা একটা ক্লিনিক্যাল ট্রায়াল আমরা
ছোট আকারে হলেও বাংলাদেশে করব এবং করে আসলে যাতে বাংলাদেশের মানুষ উপকৃত হয় এই এই আবিষ্কারের প্রথম অন্তত দিক জানতে থেকে। যেন পারে হ্যাঁ। যে হ্যাঁ। আসলে আমার শরীরে ক্যান্সার আছে কিনা, আছে কিনা। পরবর্তী পর্যায়গুলো, কারণ আমি তো একদম শেষ পর্যায়ে জেনে তো আসলে কিছু আসলে করার কোনো করার থাকছে নেই, না, তাই না? কারণ ক্যান্সার তো আবার ফিরেও আসতে পারে। এই জায়গাটা এই যে- নিয়ে যদি একটু বলেন যে হ্যাঁ, আবার এই টেস্টটার মাধ্যমে কিন্তু আপনার ক্যান্সার যদি ফিরে আসে, হ্যাঁ, সেই ক্ষেত্রেও কিন্তু আপনাকে সতর্ক করতে পারে। আপনি যখন একবার ক্যান্সার চিকিৎসা করালেন, ধরলেন, মুক্ত হলেন, তারপর কিন্তু রেগুলারলি যদি এই চেকআপটা এই টেস্টটা করে নিতে পারেন, তাহলে যেটা হবে যে এটা এই টেস্টটা কিন্তু আপনাকে আগে থেকে সতর্ক করে দিবে। তখন কিন্তু আপনি দেখা গেছে দ্বিতীয়বার যখন ক্যান্সার ফিরে আসে তখন কিন্তু সে আরো ভয়াবহভাবে ফিরে আসে। সেটাও যদি আপনি আগে থেকে সতর্ক হয়ে যান তখন কিন্তু আপনার সুস্থ হওয়ার সম্ভাবনা আরো ভালো হয়। আরো একটা ব্যাপার যেটা বললেন যে মেডিকেল ট্যুরিজমের, যেটা আরো কিছু টেকনোলজি বাংলাদেশে তো আসলে নতুন নতুন পৃথিবীতে ক্যান্সারের কিন্তু আরো নতুন টেকনোলজি চলে এসেছে। হ্যাঁ, এখন সিকোয়েন্সিং টেকনোলজি থেকে শুরু করে আমরা কিন্তু অনেকভাবেই ক্যান্সারের ভালো চিকিৎসা অনেক ক্ষেত্রেই সম্ভব, হ্যাঁ, যেটা বাংলাদেশে এখনো নেই। আমি চাচ্ছি যে এইবার এই দেশে আসার উদ্দেশ্য হচ্ছে আমি চাচ্ছি অস্ট্রেলিয়ান যে প্রযুক্তিগুলি এখন অস্ট্রেলিয়াতে আছে এবং সারা বিশ্বে, বিশেষ করে আমেরিকাতে প্রযুক্তিগুলি এখন উন্নত বিশ্বে যেগুলো আছে, এইগুলো বাংলাদেশের এই প্রযুক্তির ব্যবহারটা যদি বাংলাদেশে নিয়ে আসা যায় তাহলে কিন্তু এই মেডিকেল ট্যুরিজমটা বন্ধ করা সম্ভব এবং খুব সহজেই আমাদের রোগীরা এখান থেকেই এই সহযোগিতাটা পেতে পারে। নিশ্চয়ই, এবং আসলে রোগীদেরও কিন্তু অনেক হেসেল কমে যায়। আমরা আরো কথা বলবো, তবে আবারও এন মাহমুদ গ্রুপ মুখোমুখি অনুষ্ঠানে সময় হচ্ছে আরো একটা বিরতিতে যাচ্ছি, সাথেই থাকুন। আরো একবার স্বাগত এন মাহমুদ গ্রুপ মুখোমুখি অনুষ্ঠানে। আপনাদের সাথে আছে আমি জিনিয়া কবির সূচনা, আমার সাথে আছেন আবু সিনা, রিসার্চ ফেলো, কুইন্সল্যান্ড ইউনিভার্সিটি, অস্ট্রেলিয়া। তার সাথে কথা বলছিলাম ক্যান্সার গবেষণা নিয়ে। ক্যান্সার শনাক্তকরণের গবেষণার কথা শুনলাম, বাংলাদেশে আরো কিছু কিছু প্রযুক্তি দরকার সেটাও আমরা জানলাম। তবে আসলে ভাই আপনাদেরকে একটা কথা বলতে চাই, আসলে আপনারাই তো বাংলাদেশ, সেক্ষেত্রে আসলে এই যে আপনার গবেষণাটা নিয়ে বাংলাদেশে আর কি কি ফার্দার স্টেপ বা পরিকল্পনা আপনাদের মাথায় আছে একটু যদি বলেন। আমরা আসলে এখন যেটা করতে চাই আর কি, প্রত্যেকটা আবিষ্কারের ক্ষেত্রেই কিন্তু আপনাকে যেটা বলেছি যে একটা ক্লিনিক্যাল ট্রায়ালের মধ্যে দিয়ে যেতে হয় আর কি। হ্যাঁ, এটা অ্যাপ্রুভাল পাওয়ার আগ পর্যন্ত, বাজারে আসার আগে এটা এই পরীক্ষাটার মাধ্যমে কিন্তু এটা কতটা মানুষের উপকার আসবে, কতটা সাকসেসফুল হবে সেটার উপর ডিপেন্ড করে। সো এই পরীক্ষাটা আমরা অস্ট্রেলিয়া এবং আমেরিকার বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং হসপিটালগুলোর সাথে আমরা অলরেডি কোলাবোরেশন শুরু করেছি এই পরীক্ষাটা করার জন্য। এবং এবার বাংলাদেশে আসা, এটার মূল উদ্দেশ্য হচ্ছে যে বাংলাদেশে এই পরীক্ষাটার একটা অংশ আমি করতে চাই এবং যেহেতু একজন বাংলাদেশি হিসাবে এটা আমি কর্তব্য মনে করি আর কি। সো আমরা ইতিমধ্যেই কিন্তু আমার ক্যান্সার হসপিটাল যেটা মহাখালীতে আছে, ওটার ডিরেক্টর যিনি, ওনার সাথে আমাদের কথা হয়েছে এবং ওনারা আমাদেরকে আশ্বাস দিয়েছেন যে ওনারা এই প্রোগ্রামটা শুরু করাতে ওনারা সম্পূর্ণ হেল্প করবেন। তারপরে আমরা বাংলাদেশ ক্যান্সার সোসাইটির সাথে কথা বলেছি, ওনাদের সাথে আমাদের একটা মিটিং হয়েছে গত সপ্তাহে এবং ওনারা খুবই মানে আন্তরিকতার সহিত এটাকে গ্রহণ করেছেন যে আমরা যদি এরকম কিছু এখানে করতে চাই সাধারণ রোগীদের জন্য, বা আমরা যদি এই ধরনের ইভেন শুধু এটাই না, যদি আমরা নতুন টেকনোলজিগুলোর সহযোগিতা বা সুযোগ বাংলাদেশের রোগীদের দিয়ে দিতে পারি, তারা সম্পূর্ণরূপে সহযোগিতা করবে আমাদেরকে। শরীরে অন্যান্য ধরনের বডি ফ্লুইড যেটা আছে আমরা এক্সপেক্ট করছি ওইগুলি তো আমরা একই ধরনের রেজাল্ট পাবো আর কি, যেমন ইউরিন ফ্লুইড। সো এই যে লার্জ স্কেল যে স্টাডিটা আছে অনেক ধরনের প্যারামিটার নিয়ে, এই স্টাডিটা করতে হলে কিন্তু আমাদের আসলে এই পেশেন্টদের এই স্যাম্পলগুলো আমাদের নিতে হবে। এবং এই কারণেই কিন্তু আমাদের বাংলাদেশি যে ডক্টর যারা আছেন, যারা ক্যান্সারের ডাক্তার আছেন, এবং তারা যদি আমাদেরকে এই সুবিধাটা দিতে পারে তাহলে এটা কিন্তু একেবারে খুবই সুবর্ণ একটা সুযোগ আছে এই আবিষ্কারটাকে খুব দ্রুত বাংলাদেশে নিয়ে আসার। এবং তাহলে কিন্তু ক্যান্সার সোসাইটি এবং আমাদের স্বাস্থ্য অধিদপ্তর সবার সহায়তায় কিন্তু আসলে এটা একটা মানে সাফল্যের মুখ দেখবে এবং ইমপ্লিমেন্ট করা যাবে। গবেষণাটা তো হলো, এরপরে আসলে এটা সফলতার সাথে কিন্তু এটা, হ্যাঁ, যদি আমরা মানুষের কাছে এটা পৌঁছে দিতে চাই আর কি, সেটার জন্যই এই সবার সহযোগিতাটা অবশ্যই দরকার, বিশেষ করে বাংলাদেশে। একটু যদি বলি যে আপনাদের এই সেবাটা কি সাধারণ মানুষ নিতে পারবে, মানে মূল্যের জায়গা থেকে, যে এটার পরীক্ষাটা 10 মিনিটই শনাক্ত করা যাচ্ছে একটু ব্লাডের স্যাম্পল নিয়ে, নিশ্চয়ই এটা খুব সুলভ মূল্যে করা যাবে, কারণ ক্যান্সার টেস্ট মানেই তো ভয় পেয়ে যাবে। আমরা যদি একদমই সাধারণ মানুষদের কাতারে
আনতে চাই, এটা মানুষের কাছে পৌঁছে দিতে চাই, সেক্ষেত্রে এই ক্ষেত্রে আমি যেটা বলবো আর কি, যে অবশ্যই এটা আমরা যখন গবেষণা করেছি এটা সুলভ, এটা এই গবেষণাটা খুবই সহজ, আপনি খালি চোখেই কিন্তু এই গবেষণাটা দেখতে পারবেন। অ্যাপারেন্টলি এটার মূল্য খুব কম হওয়ার কথা, কিন্তু প্রত্যেকটা আপনার আবিষ্কারের ক্ষেত্রে আমি খুব সৎভাবেই বলতে চাই, অনেস্টলি যেটা বলতে চাই, প্রত্যেকটা আবিষ্কারই কিন্তু আমরা গবেষকরা কিন্তু বাজারে নিয়ে আসতে পারি না, তাই না? এই আবিষ্কারগুলো কিন্তু বাজারে নিয়ে আসে আসলে বিভিন্ন কোম্পানিগুলো, তাই না? সো বিভিন্ন কোম্পানিগুলো যখন নিয়ে আসে তখন তাদের মধ্যে তাদের প্রফিটের ব্যাপারটা থাকে, হ্যাঁ, তখন দেখা যায় যে অনেক গবেষণায় অনেক সময় অনেক দাম পড়ে যায়। কিন্তু আমাদেরটা যেহেতু খালি চোখে, অ্যাপারেন্টলি আমরা বলতে পারি যে কোনো কোম্পানি যদি এটাকে নিয়েও আসে, এটা আমাদের এটা খুব বেশি হবে না, আমাদের দেশের মানুষের জন্য এটা সহজলভ্য হবে। নিশ্চয়ই। তবে ভাই একদমই শেষ পর্যায়ে চলে এসেছি আমরা অনুষ্ঠানের। আপনাকে যদি একটা শেষ প্রশ্ন করি, একজন বাংলাদেশী হিসেবে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করছেন, এই অনুভূতিটা যদি একটু বলেন আমাদের দর্শকদের জন্য খুব ছোট্ট করে। আসলে এটা খুবই অসাধারণ অনুভূতি। আমি এই আবিষ্কার হওয়ার পরে আমি দেখেছি আর কি, যে আমার কাছে মনে হয়েছে যে এত মানুষের ভালোবাসা পেয়েছি। শুধুমাত্র একজন বাংলাদেশী হিসেবে আমি অবশ্যই গর্বিত, এবং আমার ভালোবাসার রিচটা আমি একটু বলতে চাই, সেটা হচ্ছে যে খুব সাধারণ সহজ মানুষের কাছ থেকে ভালোবাসা পেয়েছি। আমেরিকার একজন হোমলেস মানুষ আর কি, যে তার আসলে তার কোনো টেকনোলজিতে তার কোনো অ্যাক্সেস নাই, সে রাস্তায় ঘুমায়, এই ধরনের একজন মানুষ, হ্যাঁ, সে আমাদেরকে, যেহেতু সে ইমেল করতে পারে না, ফোনে রিচ করতে পারে না, সে আমাদেরকে হাতে লিখে একটা চিঠি পাঠিয়েছে আমাকে আর কি, যে ধন্যবাদ দিয়ে, যে তোমার আবিষ্কার, তুমি এতটা চমৎকার একটা আবিষ্কার করেছো, মানুষের উপকার আসলে আসলে প্রাপ্তি, এবং আমাদের প্রাপ্তি যে আপনি সেই 12 জন গবেষকের দলে ছিলেন। দর্শক, শেষ করতে হচ্ছে এন মাহমুদ গ্রুপ মুখোমুখি অনুষ্ঠান। আমরা কথা বলছিলাম ক্যান্সার শনাক্তকরণ যে 12 জন সদস্যের সাথে আমাদের যিনি বাংলাদেশি ছিলেন সেই আবু সিনার সাথে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আপনাদের সবাইকে।